লাইফ সায়েন্স ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেখানে আমরা আজ প্রথম আলোচনা করব ইমাস্কুলেশন নিয়ে। সেখানে সংজ্ঞাতে বলছে উভলিঙ্গ ফুল হতে পুংকেশ্বর বা পুংস্তবককে কেটে বাদ দিয়ে স্ত্রী ফুলে পরিণত করাকে ইমাস্কুলেশন বলা হয়। অর্থাৎ উভলিঙ্গ ফুল হতে পুংস্তবককে কেটে বাদ দেব। যদি আমি কোনো ফুলকে উভলিঙ্গ ধরে নিলাম, উভলিঙ্গ ফুল অর্থাৎ তার মধ্যে পুংস্তবক প্লাস স্ত্রীস্তবক দুটিই আছে, সেটি হচ্ছে উভলিঙ্গ ফুল। সেখান হতে পুংস্তবককে কেটে বাদ দেওয়া, তাহলে পুংস্তবককে আমি কেটে বাদ দেব, তাহলে তখন ফুলটি কি হবে? তখন ফুলটি উভলিঙ্গ না থেকে হয়ে যাবে স্ত্রী ফুল। এই ঘটনাকে বলা হয় ইমাস্কুলেশন। অর্থাৎ উভলিঙ্গ ফুল হতে পুংস্তবক বা পুংকেশ্বরকে কেটে বাদ দিয়ে স্ত্রী ফুলে পরিণত করাকে বলা হয় ইমাস্কুলেশন। দ্বিতীয় আমরা দেখে নেব মেন্ডেলের সাফল্য লাভের কারণ। সেখানে 1 নম্বর বলছে মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষার জন্য কেবলমাত্র বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মিষ্টি মটর গাছ নির্বাচন করেন, ফলে অবাঞ্ছিত বৈশিষ্ট্য তৈরি হয় না। অর্থাৎ উনি বলতে চাইলেন যে কেবলমাত্র বিশুদ্ধ গুণ নিয়েছেন, ফলে বিশুদ্ধ গুণ নেওয়ার জন্য সেখানে অন্য কোনো বৈশিষ্ট্য আসেনি, সব বৈশিষ্ট্য বিশুদ্ধ ছিল। যেমন যদি মনে করি সব মটর গাছ উনি লম্বাই নিয়েছিলেন, ফলে সব মটর গাছ লম্বা হওয়ার জন্য সেখানে অন্য কোনো বৈশিষ্ট্য আর আসেনি, সেটাই উনি বলতে চাইলেন। দ্বিতীয় বলছে মেন্ডেল নির্বাচিত মটর গাছগুলি স্বপরাগযোগী হওয়ার স্বপ্রজননক্ষম ছিল, অর্থাৎ তারা স্বপরাগী ছিল, ফলে নিজেদের মধ্যে প্রজনন ঘটতে পারত, অর্থাৎ কোনো বাহক বা অন্য কারোর ওপর নির্ভরশীল হতে হতো না। আবার প্রয়োজনে কৃত্রিমভাবে ইতর পরাগযোগেও উপযোগী ছিল, আবার কৃত্রিমভাবে ইতর পরাগযোগ করানো যেত, অর্থাৎ নিজে নিজে প্রজননেও ফুলগুলি সক্ষম ছিল, আবার দরকারে আমি ইতর পরাগযোগও করতে পারতাম। তৃতীয় বলছে মেন্ডেল শঙ্করায়ন পরীক্ষা একাধিক বৈশিষ্ট্যের ভিত্তিতে না করে কেবলমাত্র 1 জোড়া অথবা 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্পন্ন করেন, যার মাধ্যমে ফলাফল বিশ্লেষণ সহজ হয়েছিল। অর্থাৎ মেন্ডেল মটর গাছের মধ্যে একাধিক বৈশিষ্ট্য দেখেছিলেন। আমরা পরবর্তীতে আসব মেন্ডেল কয়টি বৈশিষ্ট্য দেখেছিলেন সেখানে পরবর্তীতে আসব। তো সেখানে উনি একাধিক বৈশিষ্ট্য দেখেছিলেন, কিন্তু তার সত্ত্বেও যখন পরীক্ষা করেছিলেন কেবলমাত্র 1 জোড়া অথবা 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। কারণ কি? 1 জোড়া বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করার জন্য যে অপত্যগুলি তৈরি হয়েছিল তাদের মধ্যে বৈশিষ্ট্যও স্বল্প ছিল। বৈশিষ্ট্য স্বল্প থাকার জন্য তার ফলাফল বা সেখান থেকে F1 F2 এই সমস্ত জনুগুলি তৈরি করা খুব সহজ হয়েছিল এবং সহজেই বিশ্লেষণ করা গিয়েছিল। কিন্তু যদি একাধিক বৈশিষ্ট্য নিতেন, 3টি 4টি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিলে সেখানে অপত্য সংখ্যা বা অপত্যের মধ্যে থাকা বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সহজ হতো না। সেটা তোমরা আরও পরে পরে দেখবে। যখন একসংকর জনন করব সেখানে কেবলমাত্র 1 জোড়া বৈশিষ্ট্য থাকবে, যখন দ্বিসংকর করব সেখানে 2 জোড়া থাকবে। তখনই তোমরা বুঝতে পারবে একসংকর আর দ্বিসংকরের মধ্যে চেকার বোর্ডের কী ডিফারেন্স। তাহলে সেখানে তারতম্য হয়েছিল। সেই জন্য বললো যে কেবলমাত্র একাধিক বৈশিষ্ট্য না করে 1 জোড়া বা 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি পরীক্ষা করেছিলেন, যার ফলে ফলাফল বিশ্লেষণ সহজ হয়েছিল। পরের পয়েন্টে বলছে মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফলগুলিকে অন্তত 3টি জনু ধরে বিশ্লেষণ করেন, ফলে তথ্যগুলি সঠিক পাওয়া যায় এবং অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়। অর্থাৎ উনি যে ফলাফলগুলি পেয়েছিলেন সেই ফলাফলগুলিকে অন্তত 3টি জনু ধরে পরীক্ষা করেছিলেন, F1 F2 F3। ফলে যখন পরপর 3টি জনুতে পরীক্ষা করছেন তখন যে তথ্যগুলি আসছে সেগুলি সঠিক কিনা যাচাই করা সহজ হচ্ছিল। যদি আমি কোনো কিছু একবার পরীক্ষা করি সেখানে যে ফলটা এলো হয়তো দ্বিতীয়বারে নাও আসতে পারে। এই জন্য উনি অন্তত
3টি জনু ধরে পরীক্ষা করেছিলেন। 3টি জনু ধরে পরীক্ষা করার জন্য যে ফলাফল এসেছিলেন সেই ফলাফলগুলি থেকে অনুপাত সহজে নির্ণয় করা গিয়েছিল এবং সূত্র নির্ধারণ করাও খুব সহজ হয়েছিল। পরের পয়েন্টে বলছে মটর গাছের ক্ষেত্রে সংকর উদ্ভিদগুলি প্রজননে সক্ষম হওয়ায় দ্বিতীয় ও তৃতীয় জনু পর্যন্ত পরীক্ষা করা যেত, ফলে বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে লক্ষ্য করা যেত, তাই পরীক্ষা করা সহজ হয়। অর্থাৎ এক সংকর বা দ্বিসংকর যাই জনন হোক না কেন, যে অপত্য জীবগুলি তৈরি হয়েছিল, অপত্য প্রতিটি জীব সংকর হয়েছিল, ফলে সেই সংকর জীবগুলি আবার প্রজননে সক্ষম ছিল। অনেক সময় দেখা যায় যে অপত্য কোনো জীব তারা প্রজননে সক্ষম নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে বলছে যে সমস্ত উদ্ভিদগুলি অপত্য উদ্ভিদ পাওয়া গিয়েছিল প্রত্যেকেই প্রজননে সক্ষম ছিল, ফলে আমি সেখান থেকে F2 F3 জনু সহজে পাচ্ছিলাম। তাই বৈশিষ্ট্যগুলিও সঠিকভাবে লক্ষ্য করা যেত যে F1-এ আমি যে বৈশিষ্ট্য পেয়েছি F2-তে গিয়ে কী চেঞ্জ হয়েছে, F3-তে গিয়ে কী চেঞ্জ হয়েছে, এইরকম বৈশিষ্ট্যগুলিও সহজে লক্ষ্য করা যেত। পরের পয়েন্ট বলছে সর্বোপরি অপত্য সংখ্যা অধিক হওয়ায় এদের বিশ্লেষণ ও সংকরায়ন পদ্ধতি সহজে করা যায়, যেটি মেন্ডেলের সাফল্য লাভের অন্যতম কারণ। অর্থাৎ অপত্য সংখ্যা অধিক হয়েছিল, উনি একটি করে বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন ঠিকই, কিন্তু একটি করে বৈশিষ্ট্য নিয়ে একাধিক পরীক্ষা করেছিলেন। ধরো কথাই বললাম লম্বা ও বেঁটে কাণ্ডযুক্ত মটর গাছ, এই পরীক্ষাটি উনি একাধিকবার করেছিলেন। তাহলে একাধিকবার করার জন্য একাধিক অপত্য তৈরি হয়েছিল, ফলে সেই একাধিক অপত্যর মধ্যে সহজে তাদের বিশ্লেষণ করা গিয়েছিল বা সহজেই তাদের মধ্যে সংকরায়ন করাও সহজসাধ্য হয়েছিল। যেহেতু একাধিক অপত্য আছে, এর সঙ্গে তার ওই অপত্যের সঙ্গে অন্য অপত্য, এভাবে সংকরায়ন খুব সহজ হয়েছিল। লাস্ট পয়েন্ট বলছে মেন্ডেল ব্যাগিংয়ের মাধ্যমে মটর গাছের প্রতিটি ফুলে বাইরে থেকে আগত পরাগরেণু মিলন রোধ করেছিলেন, ফলে বাহ্যিক কোনো বৈশিষ্ট্য না এসে বিশুদ্ধ বৈশিষ্ট্য বজায় থাকে, ফলে ফলাফল সর্বদা সঠিক আসে। কি বলতে চাইলেন যে মেন্ডেল মটর গাছের ফুলগুলিকে ব্যাগিং পদ্ধতিতে ঢেকে দিয়েছিলেন। ব্যাগিং পদ্ধতি মানে কিছুই নয়, একটা পাতলা পলিথিন কাগজকে নিয়ে ফুলকে ঢেকে দেওয়া, সেই ফুলের চারিদিকে একটা পাতলা কাগজ দিয়ে ঢেকে দেওয়া, ফলে কী হবে বাইরে থেকে কোনো পরাগরেণু বা অন্য কোনো পতঙ্গ এসে সেই ফুলের মধ্যে বসতে পারবে না, ফলে ফুলের মধ্যে যে বৈশিষ্ট্য বা যে গুণ ছিল সেটি নির্দিষ্টভাবে থাকবে, সেটি আর অন্য কোনোভাবে ওখানে এসে সেই বৈশিষ্ট্যের মধ্যে এসে আর কখনো ভেজাল কোনো বৈশিষ্ট্য তৈরি করবে না, অর্থাৎ সংকর বৈশিষ্ট্য তৈরি করবে না। তার জন্য উনি কী করেছিলেন না ব্যাগিংয়ের মাধ্যমে প্রতিটি ফুলে বাইরে থেকে আসা পরাগরেণু মিলনে রোধ করেছিলেন, ফলে বাহ্যিক কোনো বৈশিষ্ট্য আসেনি, ফুলগুলি সর্বদা বিশুদ্ধ অবস্থায় ছিল, তাই ফলাফল সর্বদা সঠিক আসত। এই আমার মোট পয়েন্ট। তারপরে একটি সাবহেডিং করে বলতে হয় নিচে উপরিউক্ত কারণগুলি মেন্ডেলকে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল, বা বলতে পারি উপরিউক্ত কারণগুলির জন্য মেন্ডেল তার পরীক্ষায় সাফল্য লাভ করেছিলেন। তাহলে এটি গেল আমাদের সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ। এখন আমরা দেখে নেব যে মেন্ডেল পরীক্ষার জন্য কেন মটর গাছ ব্যবহার করেছিলেন। পরীক্ষার জন্য অন্য অনেক গাছ থাকা সত্ত্বেও মেন্ডেল কেন পরীক্ষার জন্য মিষ্টি মটর গাছ ব্যবহার করেন। সেখানে বলছে মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেন কারণ 1 নম্বর, মটর গাছ একবর্ষজীবী উদ্ভিদ, এদের জীবনকাল সাধারণত একটি ঋতুর মধ্যে সীমাবদ্ধ, তাই স্বল্প সময়ে বেশ কয়েক জনু ধরে বংশবিস্তার করানো যায়। অর্থাৎ মটর গাছ একবর্ষজীবী, তাই এদের জীবনকাল সাধারণত একটি ঋতুর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমি মটর গাছকে স্বল্প সময়ের মধ্যে অনেক জনু দেখতে পাবো, কারণ যেহেতু একবর্ষজীবী, 1 বছরের মধ্যেই তার উদ্ভিদটির বৃদ্ধি হবে, উদ্ভিদের মধ্যে ফুল ফুটবে, তার মধ্যে জনন হবে, তার মধ্যে ফল তৈরি হবে, সব কিছু হবে ওই একটা ঋতুর মধ্যে, ফলে আমি অল্প সময়ের মধ্যে বেশ কয়েক জনু ধরে বংশ বিস্তার করাতে পারব। মেন্ডেল এই জন্য মটর গাছকে উনি নির্বাচন করেছিলেন। দ্বিতীয় পয়েন্ট বলছে মটর গাছের বিপরীতধর্মী গুণগুলি অত্যন্ত সুস্পষ্ট
একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতেও সহজেই উদ্ভিদের শনাক্তকরণ সম্ভব। অর্থাৎ উনি যে বিপরীতধর্মী গুণগুলি নিয়েছিলেন তা প্রত্যেকটি খুবই সুস্পষ্ট ছিল। কোনো বৈশিষ্ট্যের সঙ্গে কোনো বৈশিষ্ট্যের তফাৎ খুব সহজেই করা যেত। এতটাই সুস্পষ্ট ছিল যে বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে, কেবলমাত্র একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সহজেই উদ্ভিদকে চেনা যেত যে এটি মটর গাছ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো বেগুনি ফুল আর সাদা ফুল। এতটাই সুস্পষ্ট বৈশিষ্ট্য ছিল যে বেগুনি ফুল আর সাদা ফুলকে দেখেই বলা যেত যে এটি মটর গাছের ফুল। তৃতীয় বলছে, মটর গাছের ফুলগুলি উভলিঙ্গ, তাই প্রাকৃতিক নিয়মে স্বপরাগযোগ ঘটত, আবার প্রয়োজন অনুযায়ী ইতর পরাগযোগ ঘটানো যেত। তাহলে সেখানে কি বলল? আমি আগেই বলেছিলাম যে মটর গাছের ফুলগুলি স্বপরাগী ছিল, তাই স্বপ্রজননক্ষম ছিল, আবার প্রয়োজন অনুযায়ী আমি ইতর পরাগযোগ করতে পারছিলাম। এখানে সেটাই বলা হলো যে মটর গাছের ফুলগুলি উভলিঙ্গ, তাই প্রাকৃতিক নিয়মে স্বপরাগযোগ হতো, আবার আমার প্রয়োজন অনুযায়ী বা মেন্ডেল প্রয়োজন অনুযায়ী তার মধ্যে ইতর পরাগযোগও ঘটাতে পারতেন, তাই তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। তৃতীয় পয়েন্ট দেখলাম। চতুর্থ পয়েন্ট বলছে, মটর গাছের ফুলের পুংকেশ্বর ও গর্ভকেশর আকারে অপেক্ষাকৃত বড়, ফলে সহজেই কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হতো। যদি কোনো ফুলের পুংকেশর ও গর্ভকেশর স্বাভাবিকের থেকে ছোট হয় তাহলে কিন্তু আমার ইতর পরাগযোগ ঘটানো একটু কষ্টসাধ্য হবে, কারণ আমি পরাগ রেণু সহজে আমি নিতে পারবো না। কারণ পুংকেশ্বর যদি অতিরিক্ত ছোট হয় তাহলে আমি সহজে পুংকেশ্বরকে চিনতে পারবো না, পরাগ রেণুও সংগ্রহ করতে পারবো না। কিন্তু এখানে বলছে মটর গাছের ফুলের সেই পুংকেশ্বর আর গর্ভকেশর আকারে অপেক্ষাকৃত বড় ছিল, ফলে সহজেই পরাগ রেণুও সেই পুংকেশ্বর থেকে পৃথক করা যেত, আবার সেটাকে নিয়ে সহজেই গর্ভকেশরের মধ্যে স্থাপন করা যেত। আকৃতিতে বড় হওয়ার জন্য এই সুবিধা পাওয়া যেত। পঞ্চম পয়েন্ট বলছে, স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ সংগঠিত হওয়ার পর যেসব অপত্য উদ্ভিদ পাওয়া যায় তার বীজগুলিও অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন, ফলে অপত্য উদ্ভিদও প্রজননক্ষম। আমি যেটি মেন্ডেল সাফল্য লাভের কারণেও বলছিলাম যে যত সব সংকর উদ্ভিদ পাওয়া গিয়েছিল প্রত্যেকে প্রজননে সক্ষম, ফলে আমি সহজেই দ্বিতীয় অপত্যজনু তৃতীয় অপত্যজনু পর্যন্ত পরীক্ষা করতে পারছিলাম। সেই পয়েন্ট এখানেও দিল যে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ যাই আমি সংগঠিত করি না কেন, তার ফলে যে বীজ পাওয়া যাবে সেই বীজগুলি সহজে অঙ্কুরোদ্গম করতে পারত, ফলে সেখান থেকে আমি অপত্য উদ্ভিদ পেতাম এবং তারও প্রজনন করতে পারতাম। ফলে আমি সহজে বুঝতে পারতাম যে এর পরবর্তী জনুতে কী কী বৈশিষ্ট্য আছে। তাই উনি মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন যাতে এই বৈশিষ্ট্যটি পাওয়া যায়। এছাড়া বলছে মটর গাছ সহজে ব্যয়হীনভাবে বাগানে চাষ করা যায়, অর্থাৎ মটর গাছ চাষ করতে গেলে আমার স্বল্প ব্যয়ে চাষ করা যাবে। পরে বলছে মটর গাছে অনেকগুলি প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়, অর্থাৎ মটর গাছের মধ্যে একাধিক বৈশিষ্ট্য পাওয়া যায়। তার জন্য পরীক্ষা করার জন্য সব রকম বৈশিষ্ট্য ব্যবহার করা যেত। এখন যদি এমন কোনো গাছ নিত যেখানে শুধুমাত্র একটি বা দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে পরীক্ষা সীমাবদ্ধ হয়ে যেত, কিন্তু মটর গাছের মধ্যে অনেকগুলি প্রকরণ বা ভেদ বা অনেক ভ্যারাইটি পাওয়ার জন্য সহজে পরীক্ষা করা যেত। পরের পয়েন্ট বলছে মটর গাছ বংশ পরম্পরায় খাঁটি বা বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ উৎপাদনে সক্ষম, অর্থাৎ মটর গাছ জনুর পর জনু প্রজন্ম পর প্রজন্ম বিশুদ্ধ বা খাঁটি বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি করতে পারে, যেটি অন্য কোনো গাছে অতটা হয় না। কারণ তাদের মধ্যে ইতর পরাগযোগ হয়, বিভিন্ন বাহক এসে পরাগরেণু তার মধ্যে মিশ্রণ ঘটে যায়, ফলে সর্বদা সংকর বৈশিষ্ট্য আসতে থাকে। কিন্তু মটর গাছ বংশ পরম্পরায় খাঁটি বা বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি করতে পারে। তাহলে এই মোট আমার কারণ ছিল যার জন্য মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন। তো এরপরে একইভাবে আমরা সিদ্ধান্ত লিখতে পারি যে উক্ত কারণগুলির জন্য মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন। এখন আমরা দেখে নিই মেন্ডেল তার পরীক্ষার জন্য কয় জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। মেন্ডেল পরীক্ষার জন্য কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? তার উত্তরে বলছে 7 জোড়া। মেন্ডেল তার পরীক্ষার জন্য 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, যার মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শূন্যস্থানে বারবার দিয়ে দেয়। মেন্ডেল তার পরীক্ষার জন্য কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? উত্তর হবে 7 জোড়া। এখন আমরা একটি নতুন জিনিস দেখে নিই, রেসিপ্রোকাল ক্রস। রেসিপ্রোকাল ক্রস রেসিপ্রোকাল ক্রস কি বলছে? বলছে যে সংকরায়ন পদ্ধতিতে দুইটি জনিত্রী জীবের প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী জনিত্রী হিসাবে ব্যবহার করে ক্রস করা হয় তাকে রেসিপ্রোকাল ক্রস বলা হয়। অর্থাৎ যে সংকরায়ন পদ্ধতিতে দুইটি জনিত্রী জীবের মধ্যে প্রত্যেকটিকে একবার পুরুষ ধরা হবে, একবার স্ত্রী ধরা হবে, এইভাবে যে সংকরায়ন করা হয় তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। অর্থাৎ আমি মনে করলাম মেন্ডেল এই পরীক্ষাটি করছেন, যেখানে এখানে বলা আছে বিশুদ্ধ লম্বা আর বলা আছে বিশুদ্ধ বেঁটে। তাহলে পরীক্ষা করছেন এটা কি পি জনু। আমি বলেছিলাম যে জনিত্রী জনুকে সর্বদা পি দ্বারা ইন্ডিকেট করা হয়, অর্থাৎ প্যারেন্টাল জনু, ওই জন্য আমরা পি জনু দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এটি আমার একটি সংকরায়ন পরীক্ষা হচ্ছে। এটাকে আবার রেসিপ্রোকাল ক্রসে কীভাবে বলছে? রেসিপ্রোকাল ক্রসে বলছে যে এই যে দুটি আমি জনিত্রী জীবকে ব্যবহার করছি, একবার একে আমি পুরুষ ধরব আর একে আমি স্ত্রী ধরব, পরের বারে একে আমি স্ত্রী ধরব আর একে আমি পুরুষ ধরব। অর্থাৎ কি হলো? প্রত্যেকটিকে একবার করে পুরুষ একবার করে স্ত্রী ধরে পরীক্ষা করা হলো। এই রকম পরীক্ষা করাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। অর্থাৎ যে আমার দুটি জনিত্রী জীব ব্যবহার করব, প্রত্যেকটিকে একবার পুরুষ একবার স্ত্রী ধরে পরীক্ষা করব। যখন আমি একে পুরুষ ধরলাম তখন একে স্ত্রী ধরলাম, পরের বারে বিশুদ্ধ লম্বাকে স্ত্রী ধরব, বিশুদ্ধ বেঁটাকে পুরুষ ধরব। এইভাবে যে সংকরায়ন করা হয় তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। এখন আমরা দেখে নিই মেন্ডেল তার পরীক্ষার জন্য যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সেগুলি কি কি দেখে নিই। আগে দেখো এখানে পয়েন্ট করা আছে 1 2 3 4 5 6 7, তার মানে 7 জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। প্রতিটি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন, তাদের ফিনোটাইপ জিনোটাইপ সব বিস্তারিত আলোচনা করা হবে। তো সেখানে বলছে প্রথম বৈশিষ্ট্য কাণ্ডের দৈর্ঘ্য। এটি ছিল বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্যের মধ্যে তিনি দুটি বৈশিষ্ট্য নিয়েছিলেন, লম্বা বৈশিষ্ট্য, বেঁটে বৈশিষ্ট্য। তার মধ্যে লম্বা বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট। তাহলে লম্বা বৈশিষ্ট্য ফিনোটাইপ, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি আমি চোখে দেখব, তাই এরা ফিনোটাইপ। আর জিনোটাইপ কি? এই বৈশিষ্ট্যের এগেনস্টে কোন জিন দায়ী, সেগুলি হচ্ছে তার জিনোটাইপ। ফিনোটাইপ জিনোটাইপ বিষয়ে বিস্তারিত আমাদের আগে ভিডিও করা আছে, ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেগুলি তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে এখানে আমি 1 নম্বর বৈশিষ্ট্য দেখলাম কাণ্ডের দৈর্ঘ্য। সেখানে ফিনোটাইপ প্রকট বৈশিষ্ট্য ছিল লম্বা, লম্বাটা হচ্ছে ফিনোটাইপ, তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টিটি। এটি হচ্ছে ওই লম্বা কাণ্ডযুক্ত উদ্ভিদের জিনোটাইপ। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল বেঁটে, তার জিনোটাইপ হলো স্মল টিটি। এখানে লম্বা ফর টল, তার জন্য ক্যাপিটাল টি ব্যবহার করা হচ্ছে, টল ফর লম্বা। এবার বলছে ফুলের অবস্থান, অর্থাৎ ফুলটি কোথায় অবস্থান করছে, উদ্ভিদের কোনখানে ফুল অবস্থান করছে। সেখানে দুটি বৈশিষ্ট্য ছিল, কাক্ষিক আর শীর্ষ। কাক্ষিক মানে শাখা পোশাকার মধ্যে, আর শীর্ষ মানে গাছের অগ্রপ্রান্তে অবস্থান করছিল। সেখানে বলছে
কাক্ষিক বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর শীর্ষ বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেখানে কাক্ষিককে এক্সাইল ইউজ করা হয়, সেই এক্সাইলের জন্য এ টার্ম, যেটাকে আমরা এক্সাইল বা এক্সাইল বলে থাকি, সেই এ টার্ম নিয়েছে। তাই জিনোটাইপ হলো ক্যাপিটাল এ এ প্রকট, কারণ প্রকটকে আমরা সর্বদা ক্যাপিটাল লেটারে লিখব, প্রচ্ছন্নকে স্মল লেটারে, আর শীর্ষস্থকে বলা হচ্ছে স্মল এ এ। তৃতীয় বলছে বীজের আকৃতি। বীজের আকৃতি হচ্ছে গোল আর কুঞ্চিত, দুটি বৈশিষ্ট্য ছিল। গোলটি হচ্ছে প্রকট, রাউন্ড, তার জন্য ক্যাপিটাল আর, আর কুঞ্চিত মানে অমসৃণ, গোলাকার নয় যেটা, সেটা হচ্ছে স্মল আর আর। পাশে তোমরা ছবিতেও দেখে নাও গোল আর কুঞ্চিত যে বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে। পরে বলছে বীজপত্রের বর্ণ, অর্থাৎ সোজা কথা বীজের বর্ণ। এটা ছিল বীজের আকৃতি, এটা বীজের বর্ণ। বীজের বর্ণ বলছে হলুদ আর তার সঙ্গে সবুজ। হলুদ হচ্ছে প্রকট, ইয়েলো, তার জন্য ক্যাপিটাল ওয়াই ওয়াই, আর সবুজ হচ্ছে প্রচ্ছন্ন স্মল ওয়াই ওয়াই। পরে বলছে ফুলের বর্ণ, ফুলটি কেমন দেখতে? বেগুনি, বেগুনি তার সঙ্গে ছিল সাদা। বেগুনি হচ্ছে প্রকট গুণ, ক্যাপিটাল সিসি, সাদা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। এখানে বেগুনির জন্য সি আসেনি, কিন্তু এখানে কালারের ফর সি নিয়েছে, ফুলের কালার, তার জন্য সি বর্ণ নিয়েছে, সি ক্যাপিটালটা নিয়েছে। এতক্ষণ হলুদের জন্য ওয়াই, রাউন্ডের জন্য আর নিচ্ছিল, কিন্তু এখানে বেগুনির জন্য সি নিয়েছে, অনলি ফর কালার, সেই জন্য সি নিয়েছে। ক্যাপিটাল সিসি মানে ফুলের বর্ণ বেগুনি, আর স্মল সিসি মানে ফুলের বর্ণ সাদা, সাদাটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরে বলছে ফলের আকৃতি, ফলটি কেমন দেখতে? স্ফীত আর খাঁজযুক্ত ফলের আকৃতি, সেই জন্য এখানে ক্যাপিটাল এস এস আর তার সঙ্গে স্মল এস এস নিয়েছে, স্ফীত আর তার সঙ্গে খাঁজযুক্ত ফলের আকৃতি। পরে বলছে ফলের বর্ণ, ফলটি কেমন দেখতে? সবুজ আর তার সঙ্গে হলুদ। সবুজ ফর গ্রিন, গ্রিনের জন্য জি, হলুদের জন্য স্মল জি, তাহলে এটি প্রচ্ছন্ন। এগুলি হলো আমার প্রকট বৈশিষ্ট্য, এগুলি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরীক্ষায় আমার খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এমসিকিউতে দিয়ে দেয়, এরকম এমসিকিউ দিয়ে দিল, নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য তা নির্বাচন করো। সেখানে অপশান কি কি দিল? অপশান দিল সাদা ফুল, হলুদ ফল, কুঞ্চিত বীজ, তার সঙ্গে দিয়েছে হলুদ বীজ। তাহলে দেখো একটি প্রকট আর বাকি সব প্রচ্ছন্ন, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়। নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য নির্বাচন করো, নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করো। তাহলে যদি প্রকট চায় তিনটে প্রচ্ছন্ন দেবে, একটা প্রকট দেবে, আর যদি প্রচ্ছন্ন চায় তাহলে তিনটি প্রকট দেবে, একটি প্রচ্ছন্ন দেবে। অপশান এরকম উলটপালট করে দেবে, কিন্তু এই ছকের মধ্য থেকে অপশান দেয়। আর জিনোটাইপগুলো তোমাদের কেন মনে রাখার বিষয়, কারণ তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাসে দেখবে কেবলমাত্র ক্যাপিটাল টিটি দিয়ে করা আছে, বাকি কিন্তু কোনোটি দিয়ে করা নেই। কিন্তু যদি কখনো আমার ক্যাপিটাল টিটির বাইরেও কোনো বৈশিষ্ট্য দিয়ে চেকার বোর্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার বোঝার সুবিধা, আমি বুঝতে পারবো যে এটি কোন জিনোটাইপ দিয়ে দিয়েছে। এই জন্য আমি জিনোটাইপও দিয়ে দিলাম, এগুলি তোমরা কিন্তু টেক্সট বইয়ের মধ্যে পাবে না। এই জন্য আমি পাশে জিনোটাইপ দিয়ে দিলাম। তার জিনোটাইপ কি, তোমাদের আমি যখন এক সংকর জননে ক্যাপিটাল টিটি দিয়ে এক সংকর জনন করাবো, তোমরা তখন বাড়িতে ট্রাই করতে পারবে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে এক সংকর জনন করতে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। এই জন্য আমি জিনোটাইপটাও পাশে দিয়ে দিলাম। আজ তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত। আজ পাঠ্য বিষয়ের যদি কোনো অংশ তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই বিষয় নিয়ে পুনরায় আলোচনা করে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।